আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আর আমরা এখন থেকে একদম 2 তারিখ যেহেতু জানুয়ারি পরীক্ষা, সুতরাং এই 2 তারিখ টার্গেট রেখে আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই আমরা ক্লাস শুরু করব। তাহলে কারণ এর একটাই কারণ হলো, কারণ এরপর আমাদের 6:30 থেকে আবার আমাদের ম্যারাথন ব্যাচের ক্লাস শুরু হয়ে যায়। আমরা এই যতটুকু সময় পাবো, এই ততটুকু সময়ের ভিতরে যে কনফিউশন প্রশ্নগুলো থাকবে এগুলো আমরা সলভ করব। প্রতিদিন আপনারা এই টাইমে নামাজের পরপরই একদম সুন্দর মতো খাতা কলম নিয়ে বসে যাবেন। আমাদের সময় হাতে খুবই কম। এখন আমরা বিগত সালের কিছু আমরা প্রাইমারি নিবন্ধন বা বিসিএস পরীক্ষা প্রশ্ন রেখেছি, যেগুলো আবার আসতে পারে এবং এগুলো রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসে। বিশেষ করে বাংলা সাহিত্য কিন্তু আপনারা অনেক দুর্বল। বাংলা সাহিত্য আপনারা জানেন, এবার 8টা প্রশ্ন আসবেই, 6 থেকে 8টা প্রশ্ন বাংলা সাহিত্যে থাকবে। তেমনি ইংরেজি লিটারেচার দেখবেন 6 থেকে 8টা প্রশ্ন থাকবে, যেহেতু আমাদের নম্বর 25 বাংলায়। তো এখানে বাংলায় আমরা যাতে 25-এর ভিতরে যাতে আমরা সর্বনিম্ন 22 রাখতে পারি, এই টার্গেট নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করতেছি। যারা আমাদের পেইড বেজ স্টুডেন্ট আছেন, ম্যারাথন ব্যাচে আছেন, তারা মাশাআল্লাহ ভালোই করতেছেন এবং আজকে কিন্তু এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। সুতরাং দেখি কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটা দেখতেছেন, একটু কমেন্টের মধ্যে ঝটপট জানিয়ে দেন, ঝটপট শেয়ার করবেন এবং খুব দ্রুত বেগে আমি এই প্রশ্নগুলো কিন্তু একদম সলভ করে ফেলবো। এবং আপনারা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং ক্লাস শেষে এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একদম কনফিউশন প্রশ্ন, পুরো এই কনফিউশন প্রশ্ন। আপনি যদি দেখেন এখানে যে রসুল বিজয় কাব্যটি রচয়িতা কে, এটা কিন্তু 37তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন, যে রসুল বিজয় এই কাব্যটি রচয়িতা কে। তো এই প্রশ্নটা দেখেন, এখানে এই প্রশ্নের উত্তরটা আপনারা আমি জানি অনেকেই পারবেন না, আপনাদের অনেকেই এই প্রশ্নটা পারবেন না, কারণ এই প্রশ্নটা আপনারা অনেকেই ভুল করেন। রসুল বিজয় এটা মনে রাখবেন। মুসলমান সাহিত্য নিয়ে আমি আবার বারবার বলি যে এবার প্রাইমারি পরীক্ষাটা একটু ভিন্ন ধর্মী হবে, অর্থাৎ মুসলমান কবি সাহিত্যিক এগুলো একটু বেশি পড়তে হবে। কেউ যদি কোনো পেজে যদি পোস্ট করে যে 11 জন কবি সাহিত্যিক, ওরে ধৈর্য ধুমাইয়া ফিটাইবেন। এই 11 জন কবি সাহিত্যিক বলতে কিছুই নাই, এটা মিথ্যা কথা। মনে রাখবেন এখন মুসলিম সাহিত্যগুলো একটু ভালো করে পড়বেন। কাজী নজরুল ইসলাম পড়বেন ভালো করে, ইসমাইল হোসেন সিরাজি ভালো করে পড়বেন, ফরুক আহমেদ ভালো করে পড়বেন, গোলাম মোস্তফা ভালো করে পড়বেন, আলাওল, তারপর আমাদের এই যে আলাওল আছে, গোলাম মোস্তফা আছে, কায়কোবাদ আছে, এই ধরনের কবি সাহিত্যগুলো একটু বেশি পড়বেন। পল্লী কবি আমাদের জসিমউদ্দিন আছেন, তাদের পড়লে অনেক কাজ হবে। আর মধ্যযুগের ভিতরে সাধারণত রোমান্টিক প্রণয়পাখান কাব্যগুলো আমাদের বেশি পড়তে হবে এবং এর ভিতরে আছে মর্সিয়া সাহিত্য, এটা ভালো করে পড়তে হবে, মর্সিয়া সাহিত্য পড়তে হবে এবং পড়তে হবে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের ভিতরে রোমান্টিক প্রণয়পাখান বা আরাকান রাজসভার যে বাংলা সাহিত্যগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে। আর আধুনিক যুগের কবি সাহিত্যিকগুলা নাম শুধুমাত্র লিখে দিব, টেনশন আর কোনো কারণ নেই। আগে আমরা ঝটপট একজন আছে, স্যারের কি শীত করে না কেন? এটা কোনো কথা? শীত করবে এটা কোনো কথা? এখানে বলছে রসুল বিজয়। দেখো আজকে ভালো করে কেবা, রসুল বিজয় কাব্যটির রচয়িতাকে। অপশন আছে শাহ বারিদ খান বা সাবিরিদ খান। এই লোকটার নাম শাহ বারিদ খান অথবা এর নাম কিন্তু সাবিরিদ খান। সাবিরিদ খান একই, আবার দন্তস দিয়েও লাগে, সাবিরিদ খান অথবা শাহ বারিদ খান একই জিনিস। এই লোকটার জন্মস্থান কিন্তু চট্টগ্রাম বলা হয় কোথায়? চট্টগ্রাম। ধরা কোথায়? বাড়ি কোথায়? চট্টগ্রাম। একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন, যদি কোনো মধ্যযুগের কোনো কবি সাহিত্যিক যদি আসে পরীক্ষায় যে এর বাড়ি কই, ও চট্টগ্রাম টিক দিয়ে চলে আসেন, না পারলে চট্টগ্রাম টিক দিয়ে চলে আসেন। তো এই শাহবারিদ খান অথবা সাবিরিদ খান, তার বাড়ি হলো কোথায়? চট্টগ্রাম। এরপর আসেন জৈনুদ্দিন, এরপর আছে সুলতান, আর শেষে দেওয়া আছে উপরে সবগুলো। তো দেখেন এখানে উত্তরটা ভালো করে খেয়াল রাখেন। এখানে রসুল বিজয় কাব্যটির রচয়িতা আরো একজন আছে, শেখ চাঁদ। আরো একজন নাম মনে রাখেন, শেখ চাঁদ। তা দেখেন আমরা কয়টা পেলাম, যে রসুল বিজয় কাব্যটি রচয়িতাকে ভালো করে মনে রাখবা। রসুল বিজয় কাব্যটি রচয়িতাকে শেখ চাঁদ, এবার কে? শাহবারিদ খান, এবার কে? জৈনুদ্দিন, এবার কে? সৈয়দ সুলতান। 1 2 3 4, দ্রুত 4টা পয়েন্ট লিখে রাখো খাতায়, দ্রুত লিখে রাখো, দ্রুত ঝটপট লিখে রাখবা, ঝটপট। আমরা চাই এবছর জবটা যেন আপনার হয়। প্রাইমারি পরীক্ষায় শুধু না, ওই দিন আরো 4 থেকে 5টা পরীক্ষা আছে এবং 26 তারিখও একটা চাকরি পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। আমরা কিন্তু আগেই বলেছিলাম যে জানুয়ারি মাস হবে বেকারদের কর্মসংস্থানের মাস, প্রচুর পরিমাণ চাকরি পরীক্ষা হয়ে যাবে। তো এবার যারা প্রাইভেট চাকরিটা পাবে তারাই মনে হয় অনেক লাকি। আর চিন্তা করতেছেন যে পরীক্ষা চেঞ্জ করবে এই জন্য পড়াশোনা করতেছেন না, ওদেরকে আপনি বাদ দিয়ে দেন। মনে রাখবেন এবারে প্রাইমারি পরীক্ষা যারা আবেদন করছে 100-র ভিতরে পড়াশোনার টেবিল আছে মাত্র 20%। তার মানে 20% পড়াশোনার টেবিল আছে, বাকি 80% ওরা মাঠে মারা গেছে, ওরা আগেই মাঠে মারা গেছে। আপনাদের টেনশনের কোনো কারণ নেই। তার রসুল বিজয় কাব্যটি রচয়িতাকে শেখ চাঁদ, আবার কে? সাবিরিদ খান, এবার কে? জৈনুদ্দিন, এবার কে? সৈয়দ সুলতান। দ্রুত
হ্যাঁ, একটা এক্সট্রা আমি দিয়ে দিছি, শেখ চাঁদ। সবাই কি করছেন, এই রসুল বিজয় কাব্যটা রচনা করছেন। তো এইটাই যদি দেখেন পরীক্ষা হলে যদি আসে, টাস টাস যেন টিকটা মারতে পারেন। আবার কইেন না যে স্যার এটা তো ক্লাসে পড়ার নাই, এই ধরনের কথা যেন শুনি না, মনে থাকে যেন। ওকে, আচ্ছা আমরা পরেরটা দেখি, একটু পরেরটা দেখি। দেখো এই প্রশ্নের উত্তরটা দ্রুত বলো ভাইয়ারা পুরো। জঙ্গনামা, এই প্রশ্ন হলো পরীক্ষায় কিন্তু আসে, কারণ এগুলো জঙ্গনামাটা কি আসলে একটা জিনিস মনে রাখবেন, একটা টপিকের নাম আছে মর্সিয়া সাহিত্য। আমরা কিন্তু আপনাদেরকে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি আপনাদেরকে পড়িয়েছি মর্সিয়া সাহিত্য। তো এই মর্সিয়া সাহিত্য টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিসিএস প্রাইমারি নিবন্ধন সবার জন্য। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো মর্সিয়া সাহিত্য। পরীক্ষা সে মর্সিয়া কোন ভাষার শব্দ? এই মর্সিয়া কিন্তু বাজারে প্রত্যেকটা প্রাইমারি গাইড বই লেখা আছে মর্সিয়া আরবি শব্দ, কিন্তু মনে রাখবেন মর্সিয়া কিন্তু আরবি না, মর্সিয়া হলো ফার্সি শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে সুন্দর মতো দেয়া আছে মর্সিয়া কি শব্দ, ফার্সি শব্দ। আর বাজারে প্রত্যেকটা প্রাইমারি গাইডে দেয়া আছে মর্সিয়া হলো আরবি শব্দ। এবার বুঝছেন তাহলে খেলাটা কোন জায়গায়। তো এইটাই যদি এবার ধরে যে মর্সিয়া কোন ভাষার শব্দ, উত্তরটা হবে ফার্সি। ফার্সি মানে ইরান, ফার্সি মানে ইরান। এখন দেখো মর্সিয়া শব্দের অর্থ কি, শোক প্রকাশ করা। এটাও লিখে রাখো, মর্সিয়া শব্দের অর্থ শোক প্রকাশ করা। এটা হলো শোক কাব্য, শোক প্রকাশ করা। মর্সিয়া শব্দটির অর্থ হলো শোক প্রকাশ করা অথবা শোক কাব্য। এখন দেখো মর্সিয়া সাহিত্য কাকে বলে? কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে কি? মর্সিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে মর্সিয়া সাহিত্য। অর্থাৎ হাসান হোসেনের যে কাহিনী আমরা মুসলমানরা জানি, সেই কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যগুলো কি বলে? মর্সিয়া সাহিত্য। এখন বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া সাহিত্য কি? জয়নবের চৌতিসা। এটা কিন্তু আসতে পারে। বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া সাহিত্য কি? জয়নবের চৌতিসা। লিখে রাখো, বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া সাহিত্য জয়নবের চৌতিসা। জয়নবের চৌতিসা, দ্রুত লিখে রাখো, চৌতিসা। দ্রুত লেখো, চৌতিসা। চৌতিসা, চৌ করে চৌ, তস্কেতি শয়কাশা। দ্রুত লেখো, জয়নবের চৌতিসা। এইটাই হলো জয়নবের চৌতিসাই হলো বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া সাহিত্য। আর এটা রচনা করেছেন কে? শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ। মর্সিয়া সাহিত্যের আদি কবিকে? শেখ ফয়জুল্লাহ। মর্সিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে? শেখ ফয়জুল্লাহ। একাধারে নাচ সাহিত্য রচনা করেছেন কে? শেখ ফয়জুল্লাহ। নাচ সাহিত্যের আদি কবিকে? শেখ ফয়জুল্লাহ। নাচ সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে? শেখ ফয়জুল্লাহ। ক্লিয়ার? এরকম একটা প্রশ্ন আপনাকে ধরতে পারে যে একাধারে কোন কবি নাচ সাহিত্য এবং মর্সিয়া সাহিত্য রচনা করেছেন? তিলেন শেখ ফয়জুল্লাহ, শেখ ফয়জুল্লাহ, শেখ ফয়জুল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার 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 দ্রুত লেখেন। স্যার কি লিখছেন একজনে? সালাম শুদ্ধ করে দেওয়া সুন্নাত। ওরে ভাই, অনেকে কমেন্ট লেখে, কমেন্টে সালাম লেখে, হয়তো তার টাইপ একটু মিস্টেক হয়ে যায়। এত ভুল যদি ধরেন আপনারা তাহলে হবে। তাহলে এখন দেখো জঙ্গনামা কাব্যটির রচয়িতাকে, অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি লিখে দিলাম। তার প্রথম প্রশ্নটা কি বলেছিলাম? মর্সিয়া কোন ভাষার শব্দ? মর্সিয়া হলো ফার্সি ভাষার শব্দ। এরপরে বলেছি মর্সিয়া শব্দের অর্থ কি? শোক প্রকাশ করা। মর্সিয়া সাহিত্য কাকে বলে? কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় কি? মর্সিয়া সাহিত্য। এবার দেখো বাংলা সাহিত্যে প্রথম মর্সিয়া সাহিত্য কোনটা? জয়নবের চৌতিসা। জয়নবের চৌতিসা কে লিখেছেন? শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ। তা মর্সিয়া সাহিত্যে আদি এবং শ্রেষ্ঠ কবিকে? শেখ ফয়জুল্লাহ। একাধারে নাথ সাহিত্য এবং মর্সিয়া সাহিত্য রচনা করেছেন কে? শেখ ফয়জুল্লাহ। এবার আসি আমরা সেই জঙ্গনামাকে। জঙ্গনামা হলো বাংলা সাহিত্যে একটা বিখ্যাত মর্সিয়া সাহিত্য। তাই জঙ্গনামা শব্দটি, জঙ্গনামা মানেটা কি? হলো যুদ্ধ বিগ্রহ। এই জঙ্গনামা হলো যুদ্ধ বিগ্রহ কাব্য, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ নিয়ে রচিত সাহিত্য, এটা বলে জঙ্গনামা হলো যুদ্ধ বিগ্রহ। তা জঙ্গনামা নামে কাব্য কে লিখছে? হায়াত মাহমুদ। এই এপাটাও লিখেছে, আমাদের ফকির ভাইয়াও লিখছে, দৌলতজির বাহারাম খানও লিখছে। তা লিখে রাখেন, এই তিনজনই কিন্তু এই জঙ্গনামা কাব্যটির রচয়িতা। যে কোনো একজন ধরে কিন্তু পরীক্ষা ধরবে যে নিচের কোনটি জঙ্গনামা কাব্যের রচয়িতা, অর্থাৎ নিচের কোন ব্যক্তি জঙ্গনামা কাব্য রচনা করেছেন। তাহলে আমাদের হায়াত মাহমুদ, এবার কি আমাদের ফকির গরিবুল্লাহ। এই ফকির গরিবুল্লাহ কিন্তু পুঁথি সাহিত্যের আদি এবং শ্রেষ্ঠ কবি। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। তাহলে পুঁথি সাহিত্যের আদি এবং শ্রেষ্ঠ কবি কি? এগুলোই ধরবে, দেখবা। পুঁথি সাহিত্যের আদি এবং শ্রেষ্ঠ কবি, পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি কি? পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি। এটাও আপনারা অনেকে ভুল করেন, অনেকে হামজা দিয়ে আসেন। পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি আমাদের ফকির ভাইয়া। ফকির 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 কি মনে রাখবা? পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ। ফকির শব্দটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি পারবা। কোনটা? ফকির গরিবুল্লাহ। শেখ ফাইজুল্লাহ না, শেখ ফয়জুল্লাহ। শেখ ফাইজুল্লাহ কই পাইছো তোমরা? স্যার ফার্সি ভাষা চেনার উপায় কি? ওটা আবার শব্দ ভান্ডারের ক্লাসে শিখাই দেবো। ওকে, তাহলে দেখো পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবিকে
ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো এখানে কিন্তু আরেকজন আছে দৌলতুজির বাহারাম খান, তিনি কে? আমাদের লাইলি মজনু কাব্যটির অনুবাদক। তা লাইলি মজনু কাব্যটি বাংলায় অনুবাদ করেন কে? দৌলতুজির বাহারাম খান। লাইলি মজনু কাব্যটি বাংলায় অনুবাদ করেন কে? দৌলত উজির বাহারাম খান। দ্রুত লিখে দ্রুত দ্রুত দ্রুত। আমরা জানি একটা রোমান্টিক প্রণয়োপাখ্যান বা রোমান্টিক সাহিত্য হলো লাইলি মজনু। নাম কি? লাইলি মজনু। এই লাইলি মজনু, এই লাইলি মজনু যে একটা কাব্য, এই লাইলি মজনু কাব্যটি বাংলায় অনুবাদ করেন কে? দৌলত উজির বাহারাম খান। দৌলত উজির বাহারাম খান, দৌলত উজির বাহারাম খান। সবাই 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 একটু শেয়ার করে আমরা রাখবো, সবাই শেয়ার করে রাখবো। আর জব মেডিসিন আপনাদের জন্য প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যা 6টা 30 কিন্তু আপনাদেরকে ম্যারাথন ব্যাচের ক্লাসগুলো নিচ্ছে। সুতরাং আমাদের কোনো ক্লাস মিস করা যাবে না, আমাদের কোনো নিবন্ধন ব্যাচের ক্লাস আপনাদের মিস করা যাবে না। 10 থেকে 20তম গ্রেড প্লাস বিসিএস এর কোনো ক্লাস মিস করা যাবে না, যাবে না। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো একটু। ইউসুফ জুলেখা কাব্যটি রচয়িতাকে, দেখো এটা সহজ একটা প্রশ্ন, তারপরে আমি দিয়েছি কারণ এই ধরনের প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্ন আসবে। দেখো ইউসুফ জুলেখা, এই ইউসুফ জুলেখা একটা কাব্য, আমরা সবাই জানি। এই ইউসুফ জুলেখা কাব্যটি রচয়িতা বাংলায় অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর, তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। লিখে রাখো, লিখে রাখো, আসতে পারে প্রশ্ন, এগুলোই ধরবে। বাংলা তোমরা তো এমনিই পড়ো না লিটারেচার, তার বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে? শাহ মোহাম্মদ সগীর। দ্রুত লেখেন, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কাব্যটির বাংলায় অনুবাদ করেন কে? শাহ মোহাম্মদ সগীর। দ্রুত 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 দ্রুত। পরের প্রশ্নটা আবার একটু দেখি। ইউসুফ জুলেখা কাব্যটির কাহিনী কোন দেশে? এটাও বাজারে অনেক গাইডে আমি ভুল দেখেছি, খেয়াল রাখবা। ইউসুফ জুলেখা কাব্যটির কাহিনী কোন দেশের? এটা কি ইরান, এটা কি ভারত, দুবাই, নাকি মিশর? দ্রুত 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 বলো। এটা কে পারবে, কে পারবে? দ্রুত বলেন। স্যার মডেল টেস্ট দিতে পারছি না। কেন দিতে পারো না তুমি? অফিসে ফোন দাও, যদি কোনো কারণে দিতে না পারো অফিসে ফোন দেবা। 509 কল দাও, 509। আচ্ছা এখানে কি ভারত? হ্যাঁ এটা কি ভারত হবে? হ্যাঁ ভারত হয় কেমনে? ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন? এটা দাদাদের দেশের না। ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী আমরা সবাই জানি মিশর। কোন দেশের? মিশর। তো ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? মিশরের। মিশরের অধিপতি ছিল কিন্তু এই ইউসুফ, কোথায়? মিশরের অধিপতি কিন্তু হয়েছিল। সুতরাং ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? মিশরের। আর যদি বলে লাইলি মজনু কাব্যের কাহিনী কোন দেশের? উত্তরটা হবে ইরান। দেখো লাইলি মজনু কাব্যের কাহিনী, লাইলি মজনু কাব্যের কাহিনী, লাইলি মজনু কাব্যের, তা লাইলি মজনু কাব্যের কাহিনী কোন দেশের? ইরান, ইরান, ইরান। দ্রুত লেখা, দ্রুত দ্রুত দ্রুত। লাইলি মজনু কাব্যের কাহিনী কোন দেশের? ইরান। আর ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? মিশর। দ্রুত 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 লিখতে হবে, দ্রুত দ্রুত। এরপর দেখো, এই যে দেখো আমরা পেইড ব্যাচের পাশাপাশি এক্সট্রা যে আপনাদের কিছু এরকম যদি আমরা 2 তারিখের আগ পর্যন্ত 1 তারিখ পর্যন্ত যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টের যদি এক্সট্রা কিছু আপনাদের দিতে পারি, যদি এখান থেকে যদি 5টা 10টা মার্কও যদি পরীক্ষার হলে গিয়ে পাওয়া যায়, তাও কিন্তু অনেক কিছু। কারণ প্রাইমারি এক একটা পোস্টের দাম অনেক অনেক অনেক। ওকে, লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে, দেখেন লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে বলতে পারবেন? এই প্রশ্ন উত্তরটা আমি জানি আপনারা অনেকেই পারবেন না। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিলে আপনি হা করে তাকাই থাকবেন পরীক্ষা হলে, বুঝলেন না? এই ধরনের প্রশ্নতে পরীক্ষা দেয় করে তাকাই থাকবেন। এখানে প্রশ্নটা বলছে কি যে লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে, আপনারা অনেকেই পারবেন না। আমি তো বললাম অনেকেই পারবেন না। বলেন তো দেখি, এটা উত্তর দেন তো। লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে বলেন তো। এই যে দ্রুত 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 বলেন তো লাইলি মজনু এই মূল রচয়িতাকে। ইয়াসমিন শাবনাজ তিনি বলছেন নিজামী গঞ্জবি। জুলেখা তিনি বলেছেন দৌলতুজির বাহারাম খান। নিজামী, এই যে মেঘবালিকা দেখছেন যারা পারছে, থ্যাংক ইউ। উত্তরটা নিজামী গঞ্জবি, নিজামী গঞ্জবি। এখন মনে মনে প্রশ্ন, স্যার আপনারা কিছুক্ষণ আগে কইলেন দৌলতুজির বাহারাম খান, এখানে কথাটা বলছে কি লাইলি মজনু কাব্যের মূল রচয়িতা, মূল। এই মূল যখনই বলবে তখন নিজামী। আর যদি তোমাকে শুধু বলবে লাইলি মজনু কাব্যের রচয়িতাকে, যে লাইলির মূল কথাটা যখন থাকবে না, মনে রাখো লাইলি মজনু কাব্যের রচয়িতাকে, লাইলি মজনু, এই লাইলি মজনু এই কাব্যটি কার, এরকম যদি পরীক্ষায় প্রশ্ন করে, অথবা লাইলি মজনু কাব্যটি বাংলায় অনুবাদ করেন কে, তাহলে এটা হবে দৌলতুজি বাহারাম খাঁ। মূল কথাটা থাকলেই নিজামী গঞ্জবি, উনি হলো পারস্য কবি, ইরানের কবি নিজামী গঞ্জবি। উনি প্রথম ফার্সি ভাষায় এই লাইলি মজনু কাব্যের রচনা করেছেন। তা খেয়াল রাখবা, মূল কথাটা থাকলেই নিজামী,
মূল থাকলেই নিজামি, মূল থাকবে না তখন তোমরা দৌলতুজির বাহরাম খান টিক দিয়ে চলে আসবা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? কথা কন না, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? মনে পড়বে, মনে পড়বে, দেখবা পরীক্ষা হলে মনে পড়বে। আমাদের প্রত্যেকটা জব মেডিসিনের টিচারের কথা পরীক্ষার হলে মনে পড়বে 2 তারিখ। আপনাদের লাইফটা কারা কারা ধ্বংস করছে ওই ধরনের পেজ গুলার একটু পিটাইতে পারবেন না পরীক্ষার পরে? যাদের খারাপ হবে, যারা আপনাদের নিয়ে অনেক খারাপ খারাপ জিনিস সরাইছিল, প্রাইমারি পরীক্ষা হবে না, নির্বাচনের পর হবে, কিছু কিছু টিচাররা দেখছি এরকম বলদ মার্কা, এরা দেখি যে কি পোস্ট করে আপনাদের অনেকে লাইফটা ধ্বংস করে দিছে। কিছু পেজ এবং গ্রুপ আপনাদের লাইফটা ধ্বংস করে দিছে তারা ব্যবসা করার জন্য। তারা কি করলো? আপনাদেরকে অনেক ডিমোটিভেট করে দিল, না 2 তারিখ পরীক্ষা হবে না, পরীক্ষা হবে ঈদের পরে। আপনাদের অনেকে অ্যাপ্লাই মানে আপনাদের এমন করছে, আপনাদের পড়াশোনার টেবিলে তারা বসতে দেয় না। এদেরকে সুন্দর মতো একদম ধুয়ে দেবেন পরীক্ষার পরে। যদি পরীক্ষা খারাপ হয় না, একদম সুন্দর মতো সাইজ করে দেবেন একেবারে। নিচে কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? এই ধরনের প্রশ্ন কিন্তু ধরতে পারে প্রাইমারি পরীক্ষায়, ভালো করে খেয়াল রাখবা। অঘোষ, তুমি যদি আগে অঘোষ জানো তাহলে অল্প প্রাণ বাইর করতে পারবা। অঘোষ জিনিসটা কি দেখো, ক, চ, ট, থ, আর একটা কি প, ক বর্গধ্বনি ক, খ, গ, আর একটা কি ঘ, চ বর্গধ্বনি চ, ছ, জ, ঝ, ট বর্গধ্বনি ট, ঠ, ড, ঢ, ত বর্গ ত, থ, দ, ধ, এই প বর্গধ্বনি প, ফ, ব, আর একটা কি ভ। মনে রাখবা এই বর্গের 1 2 হলো অঘোষ ধ্বনি। বর্গের 1 এবং 2 কি অঘোষ ধ্বনি, খেয়াল রাখবা। আবার মনে রাখো বর্গের 1 2, অর্থাৎ এই যে মনে রাখবো ক চ ট ত প, ছোটবেলা আমরা পড়েছি না, ক চ ট ত প, কর্মধ্বনি ক খ গ ঘ, চ বর্গধ্বনি চ ছ জ ঝ, ট বর্গধ্বনি ট ঠ ড ঢ, ত বর্গধ্বনি ত থ দ দ, প বর্গধ্বনি প ফ ব ব। আমি বলছি বর্গের 1 এবং 2, তাহলে ক খ চ ছ ট ঠ ত থ প ফ। তো বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। তো দেখো কোনটা আসে, কোনটা 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 কোনটা? এনে ক খ আছে নাই, স স আছে কোথাও, এই যে স আছে, আছে 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 আছে। আর এটা তো অল্প প্রাণ, চ অল্প প্রাণ না, শ্বাস কম লাগে না, যে ধ্বনিটা উচ্চারণ করতে শ্বাস কম লাগে সেটাকে আমরা বলি অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি হলো কিনা? স্যার নাসিক্য বর্ণ কয়টি? 7টি 7টি 7টি। এগুলো তোমাদের বাজারে প্রাইমারি নেক্সটে কিছু গাইড আছে, তোমাদের মান সম্মান নষ্ট করে দেয়। মনে রাখবা নাসিক্য বর্ণ যদি বলে তাহলে 7টি, কয়টা? 7টি। আর নাসিক্য ধ্বনি যদি বলে, খেয়াল রাখো, নাসিক্য ধ্বনি যদি বলে তাহলে হবে 3টা। নাসিক্য ধ্বনি 3টা, বাজারে গাইডে এগুলো লিখে রাখে 5টা, এগুলো ডা মিথ্যা কথা। তো মনে রাখবা বর্ণ বললেই 7টা আর নাসিক্য ধ্বনি বললেই 3টা। দ্রুত লেখো, দ্রুত 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 লিখছেন 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 লিখছেন। জব মেডিসিনের সাথে যারা বেসিক থেকে ম্যারাথন যারা যুক্ত ছিলেন তারা যে কতটা লাকি যে আমাদের বেসিক ক্লাসগুলো, এখানে যদি কাউকে ভর্তি থাকেন আমাদের জব মেডিসিনে, একটু বলবেন যে জব মেডিসিনে কেমন সেবাটা আপনাদের দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত কেমন সেবাটা আপনারা পাচ্ছেন। তাহলে আমরা হয়ে গেল, তাহলে বর্গের 1 2 অঘোষ, বাকি সব ঘোষ। বর্গের 1 এবং 2 হলো অঘোষ, বাকি সব ঘোষ। পরেরটা 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 একটু দেখি, পরেরটা পরেরটা পরেরটা, ওয়াও, পরেরটা একটু দেখি। স্যার বোর্ড দেখা যাচ্ছে না, কে কয় দেখা যায় না? নেক্সট স্যার মুসলিম রেনেসার কবিকে ধরবে কিন্তু, ধরবে কিন্তু, বললাম তো ধরবে কিন্তু। প্রাইমারি পরীক্ষা দিয়ে কিন্তু দেখবা, কারণ সবার আগে বাংলাদেশের এই জব মেডিসিনের সবার আগে প্রশ্ন সলভ দেওয়া শুরু করে, যে কোনো জব পরীক্ষা, বিসিএস হোক আর যাই হোক। সুতরাং মনে পড়বে কিন্তু, এটা বলে দিলাম বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবিকে, দ্রুত বলো, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবিকে, এগুলো বলেছি কিন্তু। স্যার আমার মতে ফ পড়ছে, তোমার মতে ফ তো অঘোষ অল্প প্রাণ, প ফ ঠিক আছে, কিন্তু অঘোষ বলছে, ফ তো আর অঘোষ না, প হলো অল্প প্রাণ। অর্থাৎ যে ধ্বনিটা উচ্চারণ করতে শ্বাস কম লাগে এটা অল্প প্রাণ, যে ধ্বনিটা উচ্চারণ করতে শ্বাস বেশি লাগে ওটাকে বলে মহাপ্রাণ। ক্লিয়ার? আচ্ছা খেয়াল করো, এই মুসলিম রেনেসার কবি আমাদের বাংলা সাহিত্যে 2 জন। মুসলিম রেনেসার কবি একজন না, কিন্তু বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি 2 জন। মুসলিম রেনেসার কবি কয়জন? মুসলিম রেনেসার কবি হলো 2 ব্যক্তি, 2 জন। এখন 2 জন, একজন হলো গোলাম মোস্তফা আর একজন হচ্ছে ফরুক আহমেদ। এই 2 জন কিন্তু বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি। যদি পরীক্ষার হলে দেখো এই 2 জনই আছে, অর্থাৎ এই 2 জনই যদি থাকে তাহলে 100% ফরুক আহমেদকে টিক দিয়ে আসবে, মনে থাকবে। কাকে টিক মারবেন? ফরুক আহমেদ। যদি দেখেন গোলাম মোস্তফা ফরুক আহমেদ 2 জনই থাকে তাহলে আপনি দুই জায়গায় টিক মেরে আসেন না, 2টা বৃত্ত ভরাট করে আসেন আবার, ঠিক আছে? একটা ফরুক আহমেদ টিক দিয়ে আসবেন। যখন দেখবেন ফরুক আহমেদ থাকবে না তখন আমাদের গোলাম মোস্তফায় টিক দিয়ে চলে আসবেন। কি পারবো কিনা? পারবো কিনা? পারবো 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ, মনে থাকে জানো।
কনফিউশন প্রশ্ন প্রতিদিন লাইভ হবে কনফিউশন প্রশ্নের উপরে। আচ্ছা দেখো, এটা সহজ একটা প্রশ্ন দিয়েছি আমি। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা কোন ধরনের বাক্য একটু মনে রাখবা। অটোমেটিক এখানে তোমরা বুঝতেই পারছো যে স্যার এটা সহজ একটা পরীক্ষায় দিয়েছেন কিন্তু আছে, তাই কিন্তু থাকলেই সেটা কি যৌগিক বাক্য, কিন্তু থাকলে সেটা কি যৌগিক বাক্য। এটা কেন দিয়েছি, যদি তুমি পরীক্ষার হলে দেখো কোন বাক্যের ভিতরে যদি দেখো এরকম ও অথবা এবং, এগুলো মুখস্থ করো, ও এবং আর, ও এবং আর কিন্তু, এগুলো মুখস্থ, ও এবং আর কিন্তু, এবার লিখবা নতুবা, এবার নতুবা অথবা, এবার লিখবা সুতরাং, অথবা সুতরাং, এবার লিখবা নইলে, নইলে, তথাপি, বরং, অথচ, কিংবা। ঠিক আছে, এইগুলা মনে রাখবা। ফলে, ফলে, এগুলো একদম মুখস্থ, একদম মুখস্থ। তা কোনো বাক্যের ভিতরে যদি পরীক্ষা হলে দেখেন এগুলো আছে, কোন বাক্যের মধ্যে ও এবং আর কিন্তু নতুবা অথবা সুতরাং নইলে তথাপি বরং অথচ কিংবা ফলে, এগুলো যদি কোনো বাক্যের ভিতরে দেখেন পাশ করে টিক মেরে চলে আসবেন যৌগিক বাক্য, যৌগিক বাক্য, যৌগিক বাক্য। এগুলো কি মনে রাখবেন? যৌগিক বাক্য, যৌগিক বাক্য, যৌগিক বাক্য। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, একদম পানির মতো, পানির মতো। বাক্যের ক্লাসে কিন্তু আমি শিখেছি এগুলা, তাই না? শিখেছি। ওকে, পরের প্রশ্নটা দেখি তাহলে। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, সেটা হলো যৌগিক বাক্য। একদম একদম স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, আমরা একটু দ্রুত আগাই যাই। পরের প্রশ্নটা কি দেখি। কাজল কালো, আমি কিন্তু পড়িয়েছি আপনাদেরকে সমাসের ক্লাসে। আর একটা দুর্দান্ত সমাসের ক্লাস নিয়ে দেবো আপনাদেরকে, কারণ সমাসে অনেকেই কঠিন দেখি। আমি যদি সময় পাই আগামীকাল একটা সমাসের ক্লাস নিয়ে নেবো, দিনে অন্য কোনো টাইমে যখন বলবো তখন আপনাদের কিন্তু ক্লাসটা করতে হবে। যদি আপনারা রাজি থাকেন তাহলে সমাসের উপর একটা বেস্ট ক্লাস আমি নিয়ে দিব। এখানে আছে কাজল কালো চোখ। আমরা কিন্তু ভালো ভালো কিছু কিছু মেয়ে আছে রাস্তাঘাটে যখনই দেখি, হয়তো সে মেকআপ মানে এই বোরকা পরা থাকে, চোখ দুটি দেখা যায় একদম কাজল কালো চোখ, কাজল দিয়ে রাখে, ওয়াও অস্থির লাগে, তাই না? এই যে কাজল কালো চোখ, আমরা মায়ায় পড়ে যাই। এটা কোন সমাস বলো না, বলো না কোন সমাস? উপমান, মধ্যপদলোপী, নাকি রূপক, নাকি উপমিত? কোনটা হবে? দ্রুত 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 ক ক ক ক। হ্যাঁ, আমি কিন্তু শিখেছিলাম যদি কথাটা সত্য হয় তাহলে উপমান, আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে উপমিত। এখানে কাজল কালো, আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি এই কাজলের রংটা কালোই হয়, এবং এটা একদম পারফেক্ট সত্য কথা। সুতরাং 100% উপমান কর্ম দ্বারায়। অথবা যদি তুমি না পারো, মনে রাখতে বলেছিলাম কাজল প্রথমটা হলো নাউন, আর পরপদ কালো এটা হলো অ্যাডজেক্টিভ। যদি পূর্বপদ নাউন পরপদ অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা 100% উপমান কর্ম দ্বারায় সমাস হয়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? পারবো আমরা, পারবো 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 পারবো, গুড। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। তেপান্তর, এই যে দেখো আমরা কিন্তু একটা নিয়ম পড়েছিলাম, যদি কোনো শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র শব্দ লুকানো থাকে তাহলে কি হয়? নিত্য সমাস হয়। তাহলে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো তেপান্তর, সেটা হলো তেপান্তর, তেপান্তর এটাই তার ব্যতিক্রম। কিন্তু পরীক্ষা যদি আসে ভাষান্তর, গরম লাগতেছে, ভাষান্তর, এরপর যদি আসে রূপান্তর, ভাষান্তর, রূপান্তর, অভ্যন্তর, এগুলো যদি আসে তাহলে আপনার কিন্তু 100% কি হবে জানেন? আপনার কিন্তু 100% এগুলো কিন্তু নিত্য সমাস। এটা কি সমাস? নিত্য সমাস। তাহলে কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র যদি থাকে তাহলে সেটা কি হবে? নিত্য সমাস হয়। তাহলে ভাষান্তর কোন সমাস? নিত্য সমাস। রূপান্তর কোন সমাস? নিত্য সমাস। কিন্তু তেপান্তর হবে না, কারণ তিন প্রান্তরের সমাহার সমাস সমান দ্বিগু 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 কর্মধারায় সমাস, দ্বিগু কর্মধারায় সমাস। আপনারা পেরেছেন সবাই, আমি জানি যে আপনারা পেরেছেন। থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। শেয়ার ডান শেয়ার ডান শেয়ার, থ্যাংক ইউ বেবিরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরেরটা আমরা চলে যাচ্ছি। ওয়াও, শিক্ষককে শ্রদ্ধা করো। দেখো এই জিনিসটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন, শিক্ষককে শ্রদ্ধা করো। এই যে দেখো, এটা বাংলাদেশ ব্যাংকের এডিটার টেনশন আর কারণ নাই, শিক্ষককে শ্রদ্ধা করো। কোন কারকে কোন বিধে, আর কারক নিয়ে কিন্তু প্রাইভেট পরীক্ষা একটা থাকবে, টেনশনের কোনো কারণ নেই। প্রধান শিক্ষক বলি আর সহকারী বলি, এটা কিন্তু থাকবে। শিক্ষককে শ্রদ্ধা করতে বলেছে। আমি কিন্তু শিখেছিলাম সম্প্রদান কারক বলতে কোনটা বুঝায়? সম্প্রদান কারক বলতে ওইটাই বুঝায়, অর্থাৎ যেটা পরকালে কি পাবা তুমি? জান্নাত পাবা। পরকালে কি পাবা? শান্তিতে একদম জান্নাতে গিয়ে হুর পাবা অনেকগুলা, তাই না? এই চিন্তা ভাবনা থেকে যদি তুমি কোনো কিছু করো তাহলে যে নিবে সে হবে সম্প্রদান, অর্থাৎ দান 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 যে নিবে সে সম্প্রদান, দান যে নিবে সে সম্প্রদান। বলছে শিক্ষককে শ্রদ্ধা করো, শ্রদ্ধাটা নিবে কে?
শ্রদ্ধাটা নিবে কে? যে নিবে সে সম্প্রদান। শ্রদ্ধাটা নিবে হলো শিক্ষক, সুতরাং শিক্ষক হলো সম্প্রদান কারক। যেমন আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষাটা নিবে কে? ভিক্ষুক, সুতরাং ভিক্ষুকটা কি? সম্প্রদান কারক। ক্লিয়ার? আবার যদি বলি শীতার্থকে বস্ত্র দাও, বস্ত্রটা নিবে কে? শীতার্থ, শীতার্থ কি? সম্প্রদান কারক। আবার যদি বলি ক্ষুধার্তকে অন্ন দাও, ক্ষুধার্তকে খাবার দাও, খাবারটা নিবে কে? ক্ষুধার্ত, তার ক্ষুধার্তটা কি? সম্প্রদান কারক। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন আমরা কি সালাম দিলাম একজন শিক্ষককে, যে শ্রদ্ধা করবা, ভালো কাজ, আসসালামু আলাইকুম বলি, এই সালামটা নিল কে? শিক্ষক। শিক্ষকটা কি? সম্প্রদান কারক। শিক্ষককে সালাম দিলে পরকালে কি পাওয়া যায়? সব পাওয়া যায়, তাই না? সব পাওয়া যায়। শুধু 100% সম্প্রদান কারক। আর একটা জিনিস মনে রাখবা, সম্প্রদান কারকের কখনো দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থ বিভক্তি হয়। কারণ দ্বিতীয় বিভক্তি কে রে, চতুর্থ বিভক্তি কে রে জন্য নিমিত্ত, সুতরাং কখনোই দ্বিতীয় বিভক্তি হবে না, এটা হবে চতুর্থ বিভক্তি। তাহলে 100% চতুর্থী সম্প্রদানে, সম্প্রদানের চতুর্থী কই আছে? নাই। সম্প্রদানের সপ্তমী দেওয়া, শিক্ষকে মূল শব্দ শিক্ষক, বিভক্তি আছে কে? উত্তরটা হবে কোনটি নাই। উত্তরটা হবে সম্প্রদানের চতুর্থী। আপনারা কোনটা দেখাইছিলেন? একটু বলেন না, কোনটা? আপনারা ভুল দেখাইছিলেন না, সবাই সম্প্রদান মারি দিয়েছেন। আসলে যে আমি চেঞ্জ করে দেওয়া আছে, এটা তো খেয়াল করেন নাই। হ্যাঁ, এই জন্য রবিটাকে বাদ দিতে বলছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি আসে শিক্ষককে শ্রদ্ধা করো, যদি এটা অপশনে কোথাও সম্প্রদান না থাকে, তাহলে কর্মকারকে দ্বিতীয় টিক দিয়ে আসবা। মূলত শিক্ষককে শ্রদ্ধা করো, এটা হবে সম্প্রদানে কি? সম্প্রদানে চতুর্থী। এটা কি হবে? সম্প্রদানে চতুর্থী। কোনো কারণে অপশনে সম্প্রদান চতুর্থী না থাকে, তুমি কর্মে দ্বিতীয় মেরে আসবা, কর্মে আবার চতুর্থী মাইরো না। কারণ চতুর্থী বিভক্তিটা শুধু জন্মটাই কার জন্য? সম্প্রদান কারকের। ওটা কিন্তু অন্য কোনো কারকে হবে না। মনে থাকবে। লিখছেন দ্রুত। স্যার আমার হয়েছে। ভেরি গুড। ওকে, তাহলে এটা হবে শিক্ষককে। মনে রাখবা, সম্প্রদান কারক কখনো দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থ বিভক্তি। এই জন্য সম্প্রদানের চতুর্থী এটা। আর যদি অপশনে সম্প্রদানের চতুর্থী না থাকে, সেক্ষেত্রে কর্মে দ্বিতীয় টিক দেবে। কারণ আমরা জানি এখন সম্প্রদান কারক বলতে কোনো কারক নেই। দেখছে, সহজ জিনিসগুলাই পারেন না আপনারা। আচ্ছা, এবার বলো, এই চমৎকার একটা প্রশ্ন কিন্তু আমরা দিলাম, সেটা কি হলো? মমিনুল স্যার, এটা কি বোর্ডটা কি হয়ে গেল? এটা এরকম আসলো কা? এই তো জায়গা মতো হাত দিতে পারি না, তাই তো? এই তো ঠিক আছে, তুমি যে অভিজ্ঞতা তা বোঝা গেছে। এই দেখো, নৌকায় নদী পার হলাম, এখানে কি আছে? দেখো, নৌকায় নদী পার হলাম, ডাক কোথায় আমাদের? নৌকার নিচে। ডাক কোথায়? নৌকার নিচে। নৌকায় নদী পার হলাম, বাক্যের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? খেয়াল করো, এটা করণের সপ্তমী, সম্প্রদানের চতুর্থী, অপাদানের পঞ্চমী নাকি অধিকরণের সপ্তমী? একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখো, করণ কারক বলতে একটা কারণ আছে। করণ শব্দ অর্থ যন্ত্র, সহায়ক, উপায়। তো মনে রাখবা, মানে ওই ভার্বের কাজটা, সাবজেক্ট যার মাধ্যমে করবে বা যে উপায়ে করবে, অথবা যে যন্ত্রটার মাধ্যমে করবে, ওই যন্ত্রটা বা ওই মাধ্যমটা বা ওই উপায়টাই হবে করণ কারক। ক্লিয়ার? মনে কর, আমি কি করব? আমি একটা সাপ মারবো, আমি সাপটাকে মারবো কি দিয়া? একটা মারবোটা লাঠি দিয়া। এই লাঠিটাই হলো করণ কারক। যন্ত্রটা কি? লাঠি। আমি ভার্বের অর্থাৎ মারা কাজটা আমি করবো কি দিয়া? হাত দিয়া নাকি লাঠি? যদি হাত দিয়ে মারি, হাতটা হবে করণ কারক। যদি লাঠি দিয়ে মারি, লাঠিটা হবে করণ কারক। যদি হাতুড়ি দিয়ে মারি, হাতুড়ি হবে করণ কারক। যদি কলম দিয়ে মারি, কলমটা হবে করণ কারক। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, এখানে নৌকা হলো যন্ত্র, করণ কারক। নৌকায় নদী পার হলাম, এই যে পার হওয়া, এটা হলো ভার। তা পার করার কাজটা আমি কি দিয়ে করছি? যন্ত্রটা কি? নৌকা। মূল শব্দ নৌকা, বিভক্তি অন্ত্যেষ্টিয়া, সুতরাং করণের সপ্তমী, কারক যেভাবে তোমাদের শিখিয়েছি আমি। এরপর যদি প্রাইমারিতে ফেল করো, দেখো চমৎকার একটা বানান, 33তম বিশেষ পরীক্ষা প্রশ্ন, পিপলিকা একটা বানান আছে। এই পিপলিকা বানানটা আমরা পারি কিন্তু, পয়স্কের পি, কয় দিকের পি, লয়ের শিকার লি, কয়াকার কা, পিপলিকা। ওটা মনে রাখবা, 21। পিপলিকা একটা দীর্ঘিকার, একটা রস্যিকার, লয়কার। সুতরাং পিপলিকা বানানটা হলো খ খ খ খ খ। এবার দেখো, তিনি ব্যাকরণে পণ্ডিত। খেয়াল করো, যদি কোন সাবজেক্ট আসে, তিনি ব্যাকরণে পণ্ডিত, তিনি লুচ্ছামিতে পণ্ডিত, আসে না? তিনি লুচ্ছামিতে পণ্ডিত, তিনি কোন বিষয়ে পণ্ডিত? লুচ্ছামি। তা লুচ্ছামির নিচে দাগ থাকলে কি হবে? সেটা হবে কি? কথা কনক, সেটা হবে কি? অধিকরণ কারক। কোনো বিষয় থাকলে অধিকরণ। তিনি কি? ব্যাকরণে পণ্ডিত, তিনি ইংরেজিতে পণ্ডিত, তিনি কথায় পণ্ডিত, তিনি ঝগড়ায় পণ্ডিত। যাই আসুক, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। কোন বিষয়ে শিশুরা মন দিল?
পাঠে মন দিল, কোন সাবজেক্ট যদি বুঝায়, কোন বিষয় যদি বুঝায়, তাহলে ওটা 100% অধিকরণ কারক, অধিকরণ কারক, অধিকরণ কারক, অধিকরণ। মূল শব্দ ব্যাকরণ বিভক্তি আছে এ, সুতরাং হবে অধিকরণে কি সপ্তমী, 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 সপ্তমী। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, 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 ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, পরেরটা দেখো একটু, কোনটি শুদ্ধ বানান? এই আকাঙ্ক্ষা বানানটা ছোট্ট একটা বানান, কিন্তু আমরা ভুল করি। এই ছোট্ট বানানটা বিশেষ পরীক্ষা দেয় ভুল করি। আকাঙ্ক্ষা বানানটা শিখে রাখ, কখনো ভুল করবা না, তাহলে তোমার আকাঙ্ক্ষাই নেই। সরে কয়েক আকা, এই যে ও আর এর সাথে একটা খিও বসাই দিবা, এ হলো আকাঙ্ক্ষা। মনে রাখবা এর ভিতরে ওমো প্লাস খিও, ওমো প্লাস খিও। তাহলে আকাঙ্ক্ষা বানানটা খেয়াল রাখো, ও প্লাস খিও, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, ওই যে আকাঙ্ক্ষা, মনে থাকবে। ওকে, পরেরটা দেখো, কোনটি বাংলা ধাতু? দেখো চমৎকার জিনিসটা, এটা বিশেষ পরীক্ষা আসে, নিচের কোনটি বাংলা ধাতু। এটা একটা নিনজা টেকনিক, আমি আপনাদেরকে শিখাই দিই বাংলা ধাতু চেনার উপায়। মনে রাখবা বাংলা ধাতু চেনার উপায় হলো ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করে উত্তর মিলে যাবে, সেটা হলো বাংলা ধাতু। আর ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না মিলে, সেটা হবে সংস্কৃত বা তৎসম ধাতু। তার বাংলা ধাতু চেনার উপায় কি? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করতে হবে, কি দিয়া? তুই দিয়ে প্রশ্ন করতে হবে। তা তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মেলে, তাহলে সেটা কি বাংলা ধাতু। আর তুই দিয়ে প্রশ্ন করে উত্তর যদি না মিলে, তাহলে হবে সংস্কৃত ধাতু। তুমি প্রশ্ন করো, যেমন দেখো তুই গম, আমি বললাম তুই গম, উত্তর মেলে না, তার মানে গম কি সংস্কৃত ধাতু। তুই মাগ, মেলে না, তা মাগ কি সংস্কৃত ধাতু। তুই ক্রি, মেলে না, তা ক্রিও কি সংস্কৃত ধাতু। আর যদি বলি তুই কাঠ, মেলে, তুই কাঠ, তুই যা, তুই খা, তুই ধর, তুই মর, তুই চল, তুই রাখ, এগুলো সব বাংলা ধাতু। তাই এখানে উত্তর হবে ক ক ক। তার কোনটা বাংলা ধাতু? এটা। তাহলে স্যার বাকি তিনটা কি? এই বাকি তিনটা যেহেতু তুই দিয়ে প্রশ্ন উত্তর মিলে নাই, সুতরাং বাকি তিনটা হলো সংস্কৃত ধাতু। ক্লিয়ার, 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 দ্রুত 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 দ্রুত, ক্লিয়ার কিনা? 26 তারিখ পরীক্ষা আছে না? আরে 26 তারিখ পরীক্ষা আছে আপনাদের? বাহ, আচ্ছা, পরটা দেখো একটু, পরটা দেখো। এই যে দেখো দেখো, নায়ক শব্দের প্রকৃতি প্রত্যয়, এটা আমরা অনেকে ভুল করে মনে রাখবা। এখানে খেয়াল করবা, নায়ক, 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 খেয়াল করবা এই নায়ক শব্দের যদি প্রত্যয় বলে, প্রত্যয় বলে হলে নয় দিকে নি যোগ অক সমান সমান নায়ক। আর যদি বলে নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কি, যদি সন্ধি ধরে, তাহলে হবে নই যোগ অক, নই যোগ অক সমান সমান নায়ক। এই দুটো খেয়াল রাখবা। যদি নায়ক শব্দের প্রকৃতি প্রত্যয় বলে, তাহলে হবে নি যোগ অক নায়ক। আর গায়কের ক্ষেত্রে গই যোগ অক গায়ক। যদি বলে গায়কের প্রকৃত প্রত্যয় কি, তাহলে গায়কের প্রকৃতি প্রত্যয় হবে গই যোগ অক, কি হবে? গই যোগ অক। তাই গই যোগ অক গায়ক, এটা কি? এটা আপনি যদি বলেন যে এটা স্যার সন্ধি কি, তাও গই যোগ অক। যদি বলে প্রকৃতি প্রত্যয় কি, তাও কিন্তু গই যোগ অক। তাহলে নায়ক কি? নি যোগ অক, আর সন্ধি হলো নই যোগ অক। ক্লিয়ার? বুঝছেন তো, বুঝছেন তো, বুঝছেন তো, বুঝছেন তো, বুঝছেন তো। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো কয়টা কই গেল, এই তো দেখো, নিচের কোনটি তৎসম শব্দ? নিচের এই তৎসম শব্দ চেনার উপায় আমি অনেক কিছু কিন্তু আপনাদেরকে শিখিয়েছি। তো দেখো তৎসম শব্দ চেনার উপায় দিয়া কি বলছে, নিচের কোনটি তৎসম শব্দ? পাত্র, চামার, হাত, দুধ। দেখো এখানে একটা রফল আছে, তাহলে আমরা কিন্তু উত্তরটা হবে পাত্র। কারণ আমরা কিন্তু শিখেছিলাম 7 দিনের নাম, 12 মাসের নাম, 6 ঋতুর নাম, 10টি দিকের নাম বলেছি, মূর্ধন্য নাম, মূর্ধন্যস্ব, দীর্ঘকার, দীর্ঘইকার, এবং যদি রফালা বা রেপ থাকে কোনো বর্ণের সাথে, তাহলে সেটা 100% কি হয়ে যায়? তৎসম শব্দ হয়ে যায়। সুতরাং এটা হবে তৎসম শব্দ, তৎসম শব্দ, তৎসম শব্দ। আর বাকি তিনটা বাংলা শব্দ হচ্ছে আমার বাংলা শব্দ, হাত বাংলা শব্দ, দুধ, এই তিনটাই হলো বাংলা শব্দ। শুধু পাত্র হলো তৎসম শব্দ, তৎসম শব্দ, তৎসম শব্দ। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওয়াও, দেখি পরেরটা। এই যে দেখো তারিখ কোন ভাষা শব্দ, এটা কিন্তু পরে অনেকবার পরীক্ষা কিন্তু আমাদের আসছে যে তারিখ কি শব্দ। হ্যাঁ, এই যে দেখো আরেকটা আসে আইন কি শব্দ। আইন সংক্রান্ত সকল শব্দ আরবি, কিন্তু আইন নিজে ফার্সি শব্দ। যদি আসে আইন কি শব্দ, আইন হলো ফার্সি শব্দ, আইন কি শব্দ? ফার্সি শব্দ। আর তারিখ কি শব্দ? তারিখ হলো আরবি শব্দ, আরবি শব্দ, আরবি। দুইটা খেয়াল রাখো, আইন সংক্রান্ত সকল শব্দ আরবি, কিন্তু আইন নিজে ফার্সি শব্দ। ক্লিয়ার? আদালত, এই যে এজলাস, কাঠগড়া, উকিল, মুক্তার, মহরি, এগুলো সব আরবি শব্দ, কিন্তু আইন নিজে, এই আইন কথাটা নিজে হলো ফার্সি শব্দ। অনেক বাজারে গাইডে দেখছি আইন লিখে রাখছে আরবি, আসলে আইন হলো ফার্সি শব্দ। আর তারিখ কি শব্দ? তারিখ হলো আরবি শব্দ। তারিখ কি শব্দ?
আরবি 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 আরবি। ক্লিয়ার সবাই? ওকে 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 ওকে, ঝটপট 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 লিখে রাখো। পড়টা দেখছো আমরা কতগুলো প্রশ্ন শেষ করে ফেললাম। চৌহদ্দি, এটা বাজারে গাইডে ভুল আছে, প্রাইমারি গাইডে মারাত্মক ভুল আছে। এটা চৌহদ্দি, এই চৌহদ্দি বাজারে গাইডে ভুল আছে কিন্তু মনে রাখবা 14 হলো বাংলা প্লাস ফার্সি। এই চৌ হলো আমাদের বাংলা শব্দ, আর হদ্দি এটা হলো ফার্সি শব্দ। মনে রাখো চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি, বাংলা প্লাস ফার্সি, সুতরাং এখানে বাংলা প্লাস ফার্সি। মনে রাখবা এটা কিন্তু বাজারে গাইডে ভুল আছে। আমি আবার বলে দিচ্ছি, এটা প্রাইমারি বাজারে গাইডে প্রচুর পরিমাণে ভুল আছে, এটা খেয়াল রাখবা। চৌহদ্দি কিন্তু বাংলা প্লাস ফার্সি শব্দ। তথ্যসূত্র বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। দ্রুত 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 লিখেছো। বাংলা প্লাস ফার্সি, এগুলো ভুল করবা না, মনে থাকে জানো। স্যার লেখার জন্য একটু সময় দেন। বেবি সময় নেই, কারণ 6:30 আমাদের আবার ক্লাস, আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে 6:30। আমাদের রাতুল স্যার বসে আছে, রাতুল স্যার ইংরেজি ক্লাস হবে আমাদের জাস্ট 6:30। এই জন্য আমি খুব স্পিডে দৌড়াচ্ছি। ওকে, পরের প্রশ্নটা মমিন স্যার, তুমি কি ক্লাস নিবা? আসো তাড়াতাড়ি। মমিন স্যার, তুমি ক্লাস নিবা? আসো। তারপর এই যে জিনিসগুলো আমরা ভুল করি, 14 হলো বাংলা প্লাস। আগামীকালকে আমার ম্যাথ ক্লাস হবে, একটু ঘোষণা দিয়ে দিলাম। ওকে, আগামীকালকে ম্যাথ ক্লাস পাচ্ছি, অর্থাৎ যেসব টপিক নিয়ে আপনাদের একটু সমস্যা এগুলো পড়াই দিব, কারণ এখন প্রতিদিনই ক্লাস চলবে আমাদের। আচ্ছা, যারা আমরা ক্লাসে ছিলাম, যারা হচ্ছে আমরা নিবন্ধন ড্রিমার, তাদের ক্ষেত্রে একটা বিগ ঘোষণা দিয়ে দিচ্ছি। যদি আমাদের স্টুডেন্টের বাইরে, পেইড ব্যাচের স্টুডেন্টের বাইরে যারা আছি বা যারা পেইড ব্যাচের আছি, তাদের ক্ষেত্রে আমি একটা ছোট্ট ঘোষণা দিয়ে সেশন শেষের দিকে নিয়ে আসবো। একটু আমাকে সময় দিতে হবে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা নিবন্ধন পরীক্ষা দিব অথবা যারা প্রাইমারি এক্সাম ব্যাচ, আমরা কিন্তু এক্সাম ব্যাচ ঘোষণা করেছি মাত্র 100 টাকায়। যারা আমাদের ভর্তির বাইরের স্টুডেন্ট, 100 টাকায় আমরা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবো। আর নিবন্ধন নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্টের একটা গুঞ্জন রয়েছে যে নিবন্ধনে আমি কি করব। আচ্ছা, নিবন্ধনের জন্য আমাদের সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটার 200 মার্কের যে প্রস্তুতি, এটার 200 মার্কের প্রস্তুতির জন্যই আমাদের জব মেডিসিনও প্রস্তুত। অর্থাৎ আমাদের সাবজেক্টিভেরও টিচার রয়েছে, জেনারেলেরও টিচার রয়েছে। সাবজেক্টিভের আমাদের প্রায় 27টা সাবজেক্টের উপর টিচার রয়েছে, এটা একেবারে সুপার ডেডিকেটেড, এবং আমরা বইও প্রোভাইড করবো। জেনারেল তো আমরা জানি, গত বছর আমাদের নিবন্ধনে কিন্তু 7200 কলেজ এবং স্কুলের শিক্ষক হয় আমাদের এই প্রতিষ্ঠান থেকে। সো যারা নিবন্ধনে আসতে চাচ্ছি, নিবন্ধনে আজকে আমরা সুযোগ করে দিয়েছি। আজকে রাত 11টার মধ্যে যারা ভর্তি হবে, এই ভর্তির জন্য আমাদের একটা কি বলবো, মানে সবচেয়ে বিগ একটা অফার আছে। অর্থাৎ যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেটাকে আমরা কনসিডার করব। তো আজকের এই সেশন থেকে নিবন্ধনে আমি সব মিলিয়ে 50 জন স্টুডেন্টকে একটা সুযোগ দিতে চাচ্ছি। 50 জনকে একটা সুযোগ দিতে চাচ্ছি। 50 জন আজকে রাত 11টার মধ্যে 50 জন একটা সুযোগ পাবে। যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেটাকে আমরা কনসিডার করব। উইথ বই, সাবজেক্টিভের জন্য বই দেবো, জেনারেলের জন্য বই দেবো। আর শুধু সাবজেক্টিভে ভর্তি হতে চাইলে সেটার জন্য করতে পারবো, শুধু জেনারেলের জন্য ভর্তি হলে সেটাও করতে পারবো। এখন যদি আমি শুধু সাবজেক্টিভে ভর্তি হই, আমি কোড ব্যবহার করব এস কোড, এরপরে 017 সামথিং আমার পুরো নাম্বারটা শেয়ার করব। আর যদি আমি জেনারেলে ভর্তি হতে চাই, শুধু জি কোডটা ব্যবহার করব, এরপরে 017 সামথিং আমার পুরো নাম্বারটা শেয়ার করব। আর যদি সাবজেক্টিভ জেনারেল দুটাকেই আমি কি করতে চাই, দুটাতেই আমি ভর্তি হতে চাই, তাহলে 8G কোড ব্যবহার করে আমি আমার পার্সোনাল নাম্বারটা শেয়ার করব। তাহলে আমাদের যারা প্রতিনিধি আছেন তারাই আপনাদেরকে কল করবেন। আমি সময় দিচ্ছি মাত্র 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিট সময়ের মধ্যে আমরা দ্রুত গতিতে শুধু নাম্বারগুলো শেয়ার করব, দ্রুত গতিতে নাম্বার শেয়ার করব। প্রথম 50 জন কিন্তু আমরা একটা সুযোগ পেতে যাচ্ছি। আমাদের 6:30টায় পেইড বেসের ক্লাস আছে, আপনারা জানেন ম্যারাথন ক্লাস শুরু হবে। আমাদের রাতুল স্যারের ক্লাস আছে আজকে, ইংরেজি এর উপর রাতুল স্যারের ক্লাস রয়েছে। এই ক্লাসের আগেই আমরা দ্রুত 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 জাস্ট কোড ব্যবহার করব। আমরা যদি সাবজেক্টিভে আসতে চাই, দেখেন এখন কিন্তু এবছরই একটা সুযোগ যে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে নিবন্ধনের প্রভাষক, কলেজের প্রভাষক বা স্কুলের শিক্ষক হওয়ার একটা সুবর্ণ সুযোগ এবছরই পাচ্ছেন। বিগত বছরগুলোতে আপনাকে লিখিত পরীক্ষা দেওয়া লাগতো, আর পরীক্ষায় কিন্তু আপনি সার্কুলারের পরে সময় পাবেন মাত্র 1 মাস। আর নির্বাচনের পরে সার্কুলার আসার কারণে আমরা সব মিলিয়ে হাতে 5 মাস সময় পাবো, যার মাধ্যমে আমরা জেনারেল প্লাস সাবজেক্টিভ খুব স্মার্টলি শেষ করতে পারবো ইনশাআল্লাহ, খুব স্মার্টলি শেষ করতে পারবো। আমরা কোড ব্যবহার করবো, প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের কোর্স রয়েছে। আপনারা কমেন্ট করেন, আমি বলতেছি কার কোন সাবজেক্ট দরকার। আমি কোড ব্যবহার করলে সোশ্যাল ওয়ার্কের জন্য আমাদের সাবজেক্ট রয়েছে, লিখিত ব্যাচ আছে,
লিখিত ব্যাসে, হ্যাঁ অবশ্যই লিখিত ব্যাসে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এস প্লাস জি এর জন্য নাম্বার শেয়ার করেছেন আমাদের সুমাইয়া মিম। একটু দ্রুত নাম্বার শেয়ার করবো, আমি বেশি সময় দিতে যাচ্ছি না, জান 1 মিনিট কমাই দিলাম, আর 1 মিনিট সময় দেবো। 1 মিনিট সময়ের মধ্যে জাস্ট কোড ব্যবহার করবো। যারা সাবজেক্টিভ জেনারেল দুটাতে ভর্তি হতে যাচ্ছে তারা কোড ব্যবহার করবো এস জি নাম্বার, অর্থাৎ আমাদের পার্সোনাল নাম্বার। যারা জেনারেলে ভর্তি হবো জি পার্সোনাল নাম্বার, যারা সাবজেক্টিভে ভর্তি হবো সাবজেক্টিভ এস পার্সোনাল নাম্বার। একটু দ্রুত 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 দ্রুত। কোর্স ফিটা সিক্রেট রাখলাম। কোর্স ফিটা আমি তো বললাম যে 50 জন একটা সুযোগ পাচ্ছেন রাত 11টা পর্যন্ত, সুবর্ণ সুযোগ। যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেটাকে আমরা কনসিডার করব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, একটু দ্রুত নাম্বার শেয়ার করব। বাংলা, আমাদের বাংলার জন্য সাবজেক্ট রয়েছে। কার কোন সাবজেক্টের জন্য আপনার ইয়া লাগবে বলেন? সাবজেক্টিভ কার কোন সাবজেক্টের জন্য আপনারা প্যারায় আছেন? কোন সাবজেক্ট নিয়ে আপনারা প্যারায় আছেন আমাকে কমেন্ট করেন, আমি বলে দিচ্ছি। প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের একেবারে নিখুঁত কোর্স রয়েছে, প্যারা নেওয়ার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আরবি এর উপর কোর্স রয়েছে আমাদের। আপনারা একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করুন। আইসিটি এর উপর আমাদের সাবজেক্ট কোর্স রয়েছে। দ্রুত একটু নাম্বারগুলো শেয়ার করবো। আমরা এস কোড ব্যবহার করবো যারা সাবজেক্টিভে আসতে যাচ্ছি, জি কোড ব্যবহার করবো যারা জেনারেলে আসতে যাচ্ছি, আর এস জি ব্যবহার করবো যারা সাবজেক্টিভ জেনারেল দুটো কোর্সে আসতে যাচ্ছি। ওকে, অর্থনীতির উপর আমাদের কোর্স রয়েছে, বোটানির উপর আমাদের কোর্স রয়েছে। জেনারেল প্লাস সাবজেক্টিভ দুইটা মিলে কোর্স ফি কত? আচ্ছা, কোর্স ফিটা আমি তো বললাম যে প্রথম 50 জনকে কোর্স ফি এর দিকে তাকানোর দরকার নেই, আমরা আজকে সুযোগ দিচ্ছি। রাত 11টার মধ্যে যারা যুক্ত হবেন, যাদের ড্রিম কলেজের প্রভাষক হওয়া, ব্যক্তিত্বের পরিচয় তৈরি করে, তাদেরকে আমরা একটা সুযোগ করে দিতে যাচ্ছি। আরবি এর উপর সাবজেক্ট রয়েছে, অর্থনীতির উপর সাবজেক্ট রয়েছে, আমাদের ইংরেজির উপর সাবজেক্ট রয়েছে, এগ্রিকালচারের উপর সাবজেক্ট রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের উপর আমাদের সাবজেক্ট রয়েছে, লিখিত কোর্স রয়েছে। আপনারা যে সাবজেক্টগুলোর কথা বলতেছেন এগুলো প্রতিটার জন্যই আমাদের কোর্স চলমান। সো একটু দ্রুত গতিতে আমরা আর 30 সেকেন্ড সময় আমি হাতে দিচ্ছি আপনাদেরকে। 30 সেকেন্ড সময়ের মধ্যে যারা নাম্বার শেয়ার করবেন তারাই কিন্তু আমাদের এই সুবর্ণ সুযোগটা পাবেন। সো 30 সেকেন্ডের মধ্যে আমরা দ্রুত গতিতে শুধু নাম্বারগুলো শেয়ার করব। আমরা কোড ব্যবহার করব, নাম্বার শেয়ার করব, কোড ব্যবহার করব, নাম্বার শেয়ার করব, কোড ব্যবহার করব, নাম্বার শেয়ার করব। একটু দ্রুত। আমি দেখতে পাচ্ছি রুইতের বেদন নাম্বার শেয়ার করেছেন, এসজি। আচ্ছা, যারা নাম্বারগুলো শেয়ার করতেছেন আমি তাদের কমেন্টগুলো পড়বো। সাবিহা ইসলাম নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। দর্শনের জন্য আমাদের কোর্স রয়েছে। পরশ বিশ্বাস নাম্বার শেয়ার করেছেন, শারীরিক শিক্ষার জন্য আমাদের শারীরিক শিক্ষার কোর্স রয়েছে, কোনো সমস্যা নেই পরশ শিকদার, আপনি কোর্সে যুক্ত হতে পারবেন। ইসলামী ইতিহাসের জন্য আমাদের কোর্স রয়েছে, ইসলামিক ইতিহাসের জন্য আমাদের, হিস্ট্রির জন্য আমাদের কোর্স রয়েছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। একটু দ্রুত নাম্বার শেয়ার করব আমরা। সীমা নাম্বার শেয়ার করেছেন কিন্তু নাম্বারটা শো হয়নি, আবার এগেইন নাম্বার শেয়ার করব। শামীম আহমেদ ভাই আপনারও নাম্বারটা আসেনি, আপনি একটু গ্যাপ রেখে নাম্বারগুলো একটু শেয়ার করবেন আমাদেরকে। ডিগ্রি পাশে কোর্স রয়েছে, অবশ্যই ডিগ্রি পাশে আপনি নিবন্ধন আবেদন করতে পারবেন, আপনি স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যারা নাম্বার শেয়ার করে নেই এখনো, মাসুম বিল্লাহ ভাই নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি, এসজি। এরপরে হচ্ছে মাইমুনা বিনতে ফারুক নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। অনেকেই নাম্বার শেয়ার করেছেন, আমি কমেন্টগুলো পড়ে নিচ্ছি। যারা নাম্বার শেয়ার করতেছেন আমি প্রত্যেকের কমেন্ট। ম্যানেজমেন্টের জন্য আমাদের কোর্স রয়েছে, ম্যানেজমেন্টের জন্য আমাদের কোর্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের জন্য আমাদের কোর্স রয়েছে, এসজি নাম্বার শেয়ার করেছেন আমাদের তাহমিদ আল রাফি। ইকোনমিক্স এর জন্য আমাদের কোর্স রয়েছে। স্যার মৌলভীর জন্য কি কোর্স আছে? হ্যাঁ, মৌলভীর জন্য আমাদের কোর্স রয়েছে। আমি জেনারেলে ভর্তি হয়েছে কিন্তু আমার সাবজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের সাবজেক্টিভ কোর্স রয়েছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। একটু দ্রুত গতিতে আমরা নাম্বারগুলো শেয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তাহিরা ইসলাম নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলাম শিক্ষার উপর আমাদের সাবজেক্ট রয়েছে, সোশ্যাল ওয়ার্কের উপর আমাদের সাবজেক্ট রয়েছে, কোর্স রয়েছে। সামজিদা আক্তার নার্গিস নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। একটু দ্রুত গতিতে আমরা নাম্বার শেয়ার করব। জাস্ট আমরা এস কোড ব্যবহার করব, পুরো নাম্বারটা শেয়ার করব, জি কোড ব্যবহার করব, পুরো নাম্বারটা শেয়ার করব, এস জি নাম্বার শেয়ার করব, পুরো নাম্বারটা শেয়ার করব, যদি দুইটা কোর্সেই আমরা আসতে চাই। শুধু সাবজেক্টিভের জন্য আজমিরা নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। সাবিহা ইসলাম সাবজেক্টিভ জেনারেলের জন্য নাম্বার শেয়ার করেছেন। মেঘলা বালিকা সাবজেক্টিভ জেনারেলের জন্য নাম্বার শেয়ার করেছেন। বোটানির জন্য আমাদের কোর্স রয়েছে। আমার ট্র্যাক বলেন না কেন? আচ্ছা, সাইমা, আচ্ছা ঠিক আছে, ওকে। মৌলভীর জন্য আমাদের কোর্স রয়েছে। একটু দ্রুত গতিতে আমরা নাম্বারগুলো শেয়ার করতে পারি। প্রাইমারি নিবন্ধনে ভর্তি আছি, আবারও ভর্তি হতে না। নিবন্ধনে যদি আপনি সাবজেক্টিভে ভর্তি না হয়ে থাকেন ভর্তি হতে পারবেন, যদি জেনারেলে ভর্তি হয়ে থাকেন তাহলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। শারীরিক শিক্ষার উপর আমাদের কোর্স রয়েছে। স্যার ভর্তি আছি, তাহলে কত টাকা লাগবে? তাহলে আপনাদেরকে কনসিডার করা হবে। আচ্ছা, আপনারা একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করবেন। সামিরা নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ ভাই নাম্বার শেয়ার করেছেন। চারুকলার জন্য আমাদের কোর্স রয়েছে। আচ্ছা, যারা আমরা কোডগুলো ব্যবহার করতেছি প্রত্যেকেই আমরা এই প্রথম 50 জনের মধ্যে যারা থাকতে চাচ্ছি প্রত্যেকেই কিন্তু আমরা একটা সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো আমরা একটু, আমি জাস্ট আর 20 সেকেন্ড সময় দিচ্ছি আপনাদেরকে।
এই 20 সেকেন্ড সময়ের মধ্যে যারা নাম্বার শেয়ার করবেন ওকে ডান, আর যারা করবেন না তারা কিন্তু অফারটা থেকে বঞ্চিত হবেন। আব্দুল ভাই নাম্বার শেয়ার করেছেন, মোল্লা ভাই পুরো নাম্বারটা শেয়ার করতে হবে। অ্যাকাউন্টিং এর জন্য আমাদের সাবজেক্ট রয়েছে, অর্থনীতির জন্য আমাদের সাবজেক্ট রয়েছে। আচ্ছা, এছাড়াও যারা চাচ্ছেন যে ডিরেক্ট কল করে আপনারা কোর্স এনরোল করবেন, তারা 019019519503040506 এই নাম্বারগুলোতে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন। ওকে, আপনারা 0506 এই নাম্বারগুলোতে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন, 0506 এই নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অথবা এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা কল করবে, অথবা পরে যারা লাইভটা দেখবেন তারা হচ্ছে আমাদের জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়েও আপনারা নাম্বার শেয়ার করতে পারেন, তাহলে আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবে। যদি আপনার ফোনে টাকা থেকে থাকে তাহলে আমাদের প্রতিনিধিদের কলের অপেক্ষা নয়, আপনি নিজেই কল করে আমাদের কোর্স এনরোল করে আপনি নিবন্ধনের জন্য এখন থেকে নিজেকে একেবারে নিখুঁতভাবে প্রস্তুত করেন। যেমন প্রাইমারিতে 1 মাস সময় পেয়েছেন, আমি আবারও বলতেছি আপনি কিন্তু নিবন্ধনে গিয়েও এরকমই সময় পাবেন, এর থেকে বেশি সময় পাবেন না। সার্কুলারের অপেক্ষা আপনার জীবনটাকে তেজপাতা করে দিতে পারে। এই জন্য আগে থেকে নিজেকে একেবারে গুছালো রাখেন, যারা গুছালো রাখবেন ইনশাআল্লাহ সফলতা আপনাদেরই হবে। সো নিজেকে সফল করতে গেলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে বলেন? আপনাদের নিজেদেরকে অনেক একটা গুছালো ফরম্যাটে নিয়ে আসতে হবে। একটা গুছালো ফরম্যাটে আপনাদের নিজেদের ভেতরের অভ্যন্তরীণ প্যাটার্নটাকে সাজাতে হবে। আপনারা সাবজেক্টিভ প্লাস জেনারেলের প্রস্তুতি যদি এখন থেকেই না নেন তাহলে আপনারা মানে অন্তত পক্ষে নিবন্ধন থেকেও ছিটকে যাবেন। আর নিবন্ধনে এবছর প্রায় 1,20,000-এর মতো শূন্যপদ আসতে পারে সব মিলিয়ে। সো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। এত বড় একটা অ্যাচিভমেন্টে যদি আপনি মিস করেন তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় কি বলবো বড় কষ্টটা আপনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। কষ্ট যদি আনতে চান, পড়াশোনা না করে আনেন, এর জন্য আপনার জন্য শুকরিয়া আদায় করি। যারা কষ্ট করবে না তারা কখনো সফল হবে না, তাদের জন্য সফলতা আমরা কখনো কামনাও করি না। যারা কষ্ট করবে, পরিশ্রম করবে, তারা দিন শেষে গিয়ে সফল হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। পরিশ্রমের সাথে সফলতা যুক্ত আছে। হ্যাঁ, সাবজেক্টিভের জন্য আমরা বই আপনাদেরকে প্রদান করব। যারা এখনো নাম্বার শেয়ার করে নেই তারা জাস্ট আমরা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করতে পারি, অথবা এই নাম্বারগুলোতে ডিরেক্ট কল করতে পারি, অথবা আমরা এস কোড জি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে কল করবেন ইনশাআল্লাহ, বা ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিবেন। সো আপনারা একটা কাজ করেন, আমি 2 মিনিট সময় আপনাদেরকে আরো বাড়িয়ে দিচ্ছি। আপনারা এস কোড, যারা সাবজেক্টিভে ভর্তি হতে চাচ্ছেন এস কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন, যারা জেনারেলে ভর্তি হতে চাচ্ছেন জি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন, জি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। ওকে, আর যারা সাবজেক্টিভ জেনারেল দুটো কোর্সে যুক্ত হতে চাচ্ছেন তারা এস জি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। আমি হচ্ছে লাইভটাকে 2 মিনিট হোল্ড করে রাখলাম। যারা নাম্বার শেয়ার করবেন তারা কিন্তু তাদেরকে কল করা লাগবে না, আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করে আপনাদেরকে ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দিবে।